আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের আয়োজনে থাকছে পৃথিবী সৃষ্টির ইতিহাস, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার ও হর্টিকালচার এই শব্দ সম্পর্কিত আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। এই টপিকগুলো থেকে 5টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো। আর এই টপিকটি আধুনিক বিজ্ঞানের অংশ। আমাদের আধুনিক বিজ্ঞানে সব মিলিয়ে 5 মার্কস বরাদ্দ, যেখানে আমরা আধুনিক ভূগোল, ঠিক আছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মেডিকেল সায়েন্স রিলেটেড, এবং তাছাড়া ইলেকট্রনিক্স এবং আপনার আধুনিক পদার্থবিজ্ঞানের বেশ কিছু অংশ আমরা এখানে পাবো। আচ্ছা, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করতে পারি। আমাদের আজকের আলোচনার প্রথমেই যে প্রশ্নটি আমরা নিয়েছি সেটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি যে গ্যাসটি আসলে সেটি আসলে কি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে নক্ষত্রগুলোর কথা যদি বলি, আমরা জানি নক্ষত্রগুলোর নিজস্ব আলো আছে এবং তাদের মধ্যে জ্বালানি থাকার কারণেই আসলে এই আলোর সৃষ্টি, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এবং সেখানে যার উপস্থিতি সবচেয়ে বেশি সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। তুলনামূলকভাবে হাইড্রোজেনের পরিমাণ বেশি, হিলিয়ামের পরিমাণটা কি কম। ওই দিক থেকে আমরা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা যদি চিন্তা ভাবনা করি, তাহলে যে গ্যাসের উপস্থিতি সবচেয়ে বেশি হবে আসলে সেটা হচ্ছে কি আপনার হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন। আচ্ছা, তো এটা বিশ্ব ব্রহ্মাণ্ড না বলে যদি পৃথিবীর প্রেক্ষাপটে বলতো বা বায়ুমণ্ডলের প্রেক্ষাপটে বলতো, তাহলে হয়তো আমরা অন্য কিছু অ্যান্সার করতাম। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড এই কথাটা যদি উল্লেখ থাকে, তাহলে যে গ্যাসের উপস্থিতি বেশি থাকবে সেটা হচ্ছে আপনার কি হাইড্রোজেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা যদি দেখি, দেখুন সূর্যের নিকটতম নক্ষত্র, সূর্য নিজেও একটা নক্ষত্র, এবং সূর্যের নিকটতম নক্ষত্রের নাম জানতে চেয়েছে। আমরা এই প্রশ্নটা দুইভাবে হতে পারে। আমাদের এই হচ্ছে আমাদের সূর্য চারিদিকে আলো দিচ্ছে, আর এই হচ্ছে কক্ষপথ শুক্র আর বুধ, 3 নম্বরে আছে আমাদের পৃথিবী, ঠিক না? আমাদের পৃথিবী। এখন যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে কাছে নক্ষত্র কোনটা, অপশনে যদি সূর্য থাকে তাহলে সূর্য অ্যান্সার করতে হবে। বাট পৃথিবীর সবচেয়ে কাছে, যেটা সূর্যের সবচেয়ে কাছে, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, এবং প্রক্সিমার কাছাকাছি আলফা সেন্টারিও আছে। ঠিক আছে, তো যদি পৃথিবীর কাছাকাছি বলি তাও প্রক্সিমা সেন্টারাই, সূর্যের কাছাকাছি বললেও কি প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারিও যদি আপনার অপশনে না থাকে তাহলে আলফা সেন্টারিও আমরা অ্যান্সার করব আর কি। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, যে প্রশ্ন হতে পারে সূর্যের নিকটতম নক্ষত্র, তাহলে প্রক্সিমা সেন্টারি। প্রক্সিমা না থাকলে আলফা অ্যান্সার করতে হবে, কেমন? আর যদি পৃথিবীর নিকটতম, তাহলে সবার প্রথমে প্রাধান্য দিতে হবে সূর্যকে। অপশনে সূর্য আছে কিনা, সূর্য যদি না থাকে তাহলে প্রক্সিমা না থাকলে আলফা। কথা কি বোঝা যাচ্ছে? তো এই যে ধরেন ইনফরমেশন যখন আমরা জানবো, তখন এই বিষয়গুলোকে তুলনামূলকভাবে যখন আমরা একটু পড়ে নিব, তখন কিন্তু এই যে কনফিউশনগুলো হয় আমাদের যে সকল জায়গাগুলোতে, সেগুলো আমরা দূর করতে পারবো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই, তাহলে দেখবেন বিগ ব্যাংয়ের অস্তিত্বের প্রমাণস্বরূপ যে মহাজাগতিক রশ্মির সন্ধান আমরা পেয়েছিলাম, যাকে বলা হয় কসমিক রে, এই কসমিক রের সন্ধান তো আমরা প্রাথমিক অবস্থায় ওইভাবে জানতে পারিনি। একজন বিজ্ঞানী যার গবেষণায় আসলে প্রাথমিক অবস্থায় উঠে এসেছে, যার নাম হচ্ছে উইলিয়াম ভিক্টর হেস। বিজ্ঞানী উইলিয়াম ভিক্টর হেস সর্বপ্রথম এই কসমিক রের উপস্থিতি, এটা আপনার আবিষ্কার করেন, শনাক্ত করতে সমর্থ হন, এবং তিনি যার পরিপ্রেক্ষিতে নোবেল পুরস্কার কিন্তু লাভ করেছিলেন। নোবেল পুরস্কার লাভ করেছিলেন 1912 সালের দিকে। তো উইলিয়াম ভিক্টর হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করার কারণে নোবেল পুরস্কার পেয়েছেন। আইনস্টাইন পেয়েছেন আপনার ইসের জন্য, ফটোতড়িৎক্রিয়ার জন্য। উনি কিন্তু থিওরি অফ রিলেটিভিটির জন্য পাননি। আইনস্টাইন কিন্তু পেয়েছেন 1921 সালে, আর 1905 সালে আইনস্টাইন ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং পাশাপাশি থিওরি অফ রিলেটিভিটি প্রদান করেছিলেন। রাদারফোর্ড কিন্তু আসলে আপনার পেয়েছিলেন পরমাণু গঠনের উপর ভিত্তি করে। তো আমরা এরকম তুলনামূলক তথ্যগুলো যখন নিজেরা বিশ্লেষণ করব, তথ্যগুলো আমাদের কাছে থাকবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন এই সকল জিনিসের উত্তর কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নটার দিকে যদি যাই, বিগ ব্যাং অনেক আলোচিত একটা ঘটনা।
মহাবিস্ফোরণ নামক যে ঘটনা, এই বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব, এই যে আধুনিক তত্ত্ব ব্যাখ্যা কথাটা যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই এখানে হবে স্টিফেন হকিং। যদিও এর আলোচনা শুরু হয়েছিল এডুইন হাবলের মাধ্যমে। এডুইন হাবল সাহেব বলেছিলেন, একটা উক্তি করেছিলেন, এই মহাবিশ্ব নাকি প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি জি ল্যামেটের আপনার কি করেছেন, এই যে বিগ ব্যাং তত্ত্বকে সংক্ষিপ্ত আকারে আপনার তুলে ধরার চেষ্টা করেছেন, যার পরিপ্রেক্ষিতে জি ল্যামেটের কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এর যে আধুনিক তত্ত্বের যে ব্যাখ্যা এবং ওপেন ইনফ্লেশন থিওরি যে সম্প্রসারিত ব্যাখ্যা, সেই ব্যাখ্যা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন স্টিফেন হকিং, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা যদি তুলনামূলকভাবে যদি পড়ি তাহলে কিন্তু আমরা করতে পারবো। আব্দুস সালাম উনি হচ্ছেন মৌলিক বলের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, নোবেল প্রাইজ পেয়েছিলেন, পাকিস্তানের একজন পদার্থবিজ্ঞানী। তাহলে ওনার আলোচনাটা আসলে বিগ ব্যাং কেন্দ্রিক না। তাহলে আমরা এই যে বিজ্ঞানীদের কাছাকাছি যে তথ্যগুলো, এগুলোকে যদি বিচার বিশ্লেষণ করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরের কাছে চলে যাব, যদি আমরা সঠিক উত্তর নাও জানি। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আপনারা দেখেন পরবর্তী প্রশ্নটা, সেটা হচ্ছে হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়? হ্যালির ধূমকেতু আলোচিত একটা বস্তু, আসলে এক জীবনে আসলে হয়তো সৌভাগ্য হলে একবারই দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে 76 বছর, মানে 75 থেকে 77 বছর এরকম ব্যবধানে আসলে দেখা যায়। গড়ে বলা হয়ে থাকে 76 বছর ব্যবধানে দেখা যায়, এবং সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে। বলেছে সর্বশেষ কোন বছর দেখা গিয়েছে, এবং পরবর্তীতে দেখা যাবে, এখানে জাস্ট 76 আপনি যোগ করে দেন তাহলে 2062 চলে আসে। 2062 বা 61তে আমরা হয়তো যদি বেঁচে থাকি, আমাদের সেই সৌভাগ্য যদি হয়, আমরা হ্যালির ধূমকেতু কিন্তু দেখতে পাবো। তো এই যে দেখেন, আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং হচ্ছে গ্রহ নক্ষত্র সম্পর্কিত যে ধারণা, এই বেসিক জিনিসগুলো পড়লে আমাদের এই জায়গাটা কিন্তু অর্ধেকটা অংশ কভার হয়ে যাবে। পাশাপাশি আলো সম্পর্কিত আধুনিক ধারণা, এবং হচ্ছে আপনার ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা, এবং মানবদেহ সম্পর্কে, এবং মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কে যদি আমরা জেনে নিই, তাহলে টোটাল আধুনিক বিজ্ঞানের যে 5 মার্কসের যে সিলেবাস, বিশেষ করে বিসিএস এর ক্ষেত্রে, যেহেতু বিসিএস এর একটা সিলেবাস দেওয়া আছে, ওইটা কিন্তু আমরা কভার করতে পারবো। আচ্ছা, তো আশা করি আমাদের যে আলোচনার বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।